সংসারে এমন কে আছেন যে রামের মতো পুত্র, রামের মতো মিত্র, রামের মতো ভাই কিংবা রামের মতো স্বামী চান না? রাম সবেতেই আদর্শ। তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ সর্বগুণের অধিকারী। দীর্ঘ বছর ধরে চলে আসা বিতর্কের পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয় এবং 2024-এর 22শে জানুয়ারিতে তার উদ্বোধনও হয়ে যায়। তাই প্রতিদিন হাজারো মানুষের ঢল এখন অযোধ্যাতে। সবারই ইচ্ছা একটিবার অন্তত রামলালার দর্শন করব। আমিও চলে এসেছি, আপনাদেরও ঘুরে দেখাবো কি করে এখানে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরে দেখবেন। এক কথায় একটি কমপ্লিট ট্যুর গাইড। সে আপনি হোটেলে থাকতেও পারেন, নাও পারেন। যাই হোক, কলকাতা থেকে অযোধ্যা কিভাবে যাওয়া যায় প্রথমে সেটাই দেখি। আর অযোধ্যা ট্যুর গাইড শুরু হয়ে যাক এই কলকাতা স্টেশন থেকে। এখান থেকে আমি ট্রেন ধরবো সকাল 11:45-এর জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা অযোধ্যা পৌঁছে দেবে পরের দিন সকাল 6:21-এ। কলকাতা থেকে সরাসরি দুটি ট্রেন অযোধ্যা পৌঁছায়, দুন এক্সপ্রেস এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস। জম্মু তাওয়াই কলকাতা থেকে সকাল 11:45-এ ছেড়ে পরের দিন সকাল 6:21-এ অযোধ্যা পৌঁছায়। যেতে সময় লাগে 18 ঘন্টা 36 মিনিট এবং এই ট্রেনের ভাড়া স্লিপার 440 টাকা এবং এসি 1185 টাকা। দুন এক্সপ্রেস রাত 8:25-এ হাওড়া ছেড়ে পরের দিন দুপুর 1:53-এ অযোধ্যা পৌঁছায়। যেতে সময় নেয় 17 ঘন্টা 28 মিনিট। এই ট্রেনেরও ভাড়া স্লিপার 440 টাকা, এসি 1205 টাকা। দুটি ট্রেনই কম বেশি 2 থেকে 4 ঘন্টা লেট করে। এছাড়াও আপনি কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে অযোধ্যা যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্য ভাড়া একটু বেশি পড়বে। প্রবেশ করলাম অযোধ্যা ধাম, অযোধ্যা জংশন। এই অযোধ্যা ধাম স্টেশন থেকে আপনাকে বাইরে বেরোতে হবে। ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 1 অ্যান্ড এক্সিট। অর্থাৎ অযোধ্যা ধামে আপনি যে প্ল্যাটফর্মে নামেন না কেন, আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে। স্টেশনের বাইরে চলে এলাম। এই হচ্ছে ধাম স্টেশন, আর এইখান থেকে আপনাকে এই সোজা এখন বেরোতে হবে। জয় শ্রীরাম। বাইরে বেরিয়ে আপনাকে 400 থেকে 500 মিটার পায়ে হেঁটে যেতে হবে মন্দিরের মূল গেট পর্যন্ত। এই হচ্ছে মূল রাস্তা রাম মন্দির যাওয়ার। অযোধ্যা তো আপনি পৌঁছে গেলেন, পৌঁছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি হোটেলে না থেকে দিনের দিন ঘুরে চলে যাবেন, নাকি হোটেলে এক রাত কাটিয়ে তারপরে রাম মন্দির দর্শন করবেন। যদি হোটেলে থাকেন তাহলে চলুন এবার হোটেলগুলো দেখি। প্রথম যে ধর্মশালাটি দেখাচ্ছি এটা একেবারে মন্দিরের সামনে, বিড়লা ধর্মশালা। এখানে রুম ভাড়া 300 টাকা থেকে শুরু হয় এবং প্রায় 1200 থেকে 1500 টাকা পর্যন্ত আছে। দূরে দেখছেন এটাই হচ্ছে কিন্তু হনুমানগড়ি। এবার হনুমানগড়ির সামনে শ্রীরাম হোটেল। হোটেলটির কোয়ালিটি ভালো, ভাড়াও কিন্তু একটু বেশি হবে। এখানে রুম ভাড়া শুরু হয় 1800 টাকা থেকে। এবার যে হোটেলটি দেখাচ্ছি এটাও হনুমানগড়ির সামনের গলিতে, রামলালা প্যালেস। এখানে রুম ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে এবং তা 2 থেকে 3000 টাকা পর্যন্ত আছে। এবার ঢুকছি একটা ধর্মশালা, এটাও কিন্তু হনুমানগড়ির সামনে, রাম সীতা আশ্রম। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া করতে পারেন, হ্যাঁ দান হিসাবে কিছু দিতে পারেন। হনুমানগড়ি যাওয়ার রাস্তা এইদিকে। এটা হচ্ছে রামসরণী। একটা হোটেল রয়েছে মহারানী হোটেল,
মহারানী হোটেলটি রামপথের একেবারেই উপরে। এখানে নন এসি রুমের ভাড়া 1000 টাকা থেকে শুরু হয় এবং এসি রুমের ভাড়া 1500 টাকা থেকে শুরু হয়। এবার আমি রামপথ ধরে এগিয়ে যাচ্ছি নয়াঘাটের দিকে। এটা হলো পান্ডে গেস্ট হাউস। এখানে রুম ভাড়া 1800 থেকে 2500 টাকা। তবে এটা মন্দির থেকে একটু দূরে হবে, কিন্তু ঘাটের কাছে। অযোধ্যা ধাম স্টেশন থেকে মাত্র 100 থেকে 150 মিটার আপনি এগিয়ে এলে পাবেন এই ডরমিটরি, যেখানে এক একটা ডরমিটরি ভাড়া হচ্ছে 400 টাকা প্লাস জিএসটি। এটা হলো শাহু ধর্মশালা, হনুমানগড়ির সামনের গলিতে। এখানে রুম 300 টাকা থেকে শুরু হয়। থাকার জন্য আরও একটা কথা বলে দিই, একদম ধাম স্টেশনের পাশেই রয়েছে এখানে গুজরাটি ধর্মশালা। এই হচ্ছে গুজরাটি ধর্মশালা, এখানেও আপনারা থাকতে পারেন। প্রচুর লোক এখানেও ছিলেন। গুজরাটি ধর্মশালা এই যে এইটা, রান্না খাওয়া দাওয়া সব কিন্তু এখানে চলে। তাহলে আপনার হোটেল নেওয়া হয়ে গেল, কিংবা আপনি হোটেল নিলেন না, যাই করুন না কেন, এবার যেতে হবে আপনাকে রাম মন্দিরের দর্শন করতে। চলুন এবার রাম মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার রাম মন্দিরের। সামনেই রাম মন্দির, আমরা এখন এর ভেতরে প্রবেশ করব। এই মূল গেট থেকে মন্দিরের দূরত্ব 400 থেকে 500 মিটার এবং এই রাস্তায় আপনাকে হেঁটে এগোতে হবে। কিছুটা এগোনোর পর প্রথমে আপনার ব্যাগ চেক করা হবে। এখানে 14টা কাউন্টার রয়েছে। এই কাউন্টারে আপনাকে প্রথমে ব্যাগ চেক করা হবে। ব্যাগ চেকিং করার পর আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। সামনের বিল্ডিংয়ে আপনার ব্যাগ, মোবাইল সহ সমস্ত কিছু রেখে যেতে হবে। তার জন্য এখানে লকারের ব্যবস্থা রয়েছে। মোট 14টা কাউন্টারে এই ব্যাগপত্র জমা রাখা হয়। আপনার যা কিছু আছে, মোবাইল সহ অন্যান্য কিছু, সব কিছু কিন্তু এই ব্যাগে রেখে যেতে হবে। আর এই ব্যাগ কাউন্টারের সামনে এরকম প্রচুর বসার জায়গা করে রাখা হয়েছে। এখানে আপনি রেস্ট নিতে পারবেন। আর জুতো যদি রাখতে চান, এরকম জায়গায় সারিবদ্ধভাবে আছে, আমি দেখিয়ে দিই। এইখানে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে আপনি নিশ্চিন্তে জুতো রেখে যেতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা এই ব্যাগ, মোবাইল বা অন্যান্য কিছু আপনার হোটেলে রেখে আসেন, তাহলে কিন্তু আপনার এই ঝামেলা পোহাতে হবে না। এবার সময় এসেছে মূল মন্দিরে যাওয়ার। ব্যাগ কাউন্টারের ঠিক ডান দিক বরাবর আপনাকে প্রায় 200 মিটার হাঁটার পর আবার চেক করা হবে। তারপর ধীরে ধীরে আপনাকে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। ভেতরে ঢুকলে খুব সুন্দরভাবে মহিলা পুরুষদের জন্য পৃথক লাইন রয়েছে। তবে পুজো দেওয়ার ব্যবস্থা আপাতত নেই। শুধুমাত্র রামলালার দর্শন করতে পারবেন, তাও চলন্ত অবস্থায়। তবে এখানে ভিআইপিদেরও ব্যবস্থা রয়েছে। গর্ভগৃহে রামলালার বাল্যকালের প্রতিকৃতি রয়েছে। এটি মূলত কৃষ্ণ পাথরে তৈরি। রামলালার দর্শন শেষে বাইরে বেরোনোর সময় প্রসাদ দেওয়া হবে। এবার চলুন এই মন্দির কখন ওপেন হয়, কখন বন্ধ হয় এবং আরতি, এগুলো সম্পর্কে একটু জেনে নিই। রাম মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তবে এই সময় পরিবর্তিত হতেই পারে। আরতির সময় তো আমি দিয়ে দিলাম, দেখে নেবেন। তবে আরতি দেখতে হলে আপনাকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ওয়েবসাইট থেকে পাস কালেক্ট করতে হবে। এই পুরো দর্শন সারতে আমার 1 ঘন্টা পুরো লাগেনি। পরে যখন আপনারা আসবেন, বিশেষ অনুষ্ঠান আদি ছাড়া 1 ঘন্টার মধ্যে আপনি পুরো দর্শন সেরে আসতে পারবেন। রামলালার দর্শন সেরে নিলেন। এবার আপনার পেটে হয়তো খিদে আছে, খেতে হবে কিছু, অবশ্যই খাবেন। কোথায় খাবার পাওয়া যায় চলুন সেগুলো দেখাই। এইখানে সম্ভবত ফ্রিতে খাবার পাওয়া যাচ্ছে। প্রসাদ লিয়া है फ्री में।
ফ্রি। পর পর রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফ্রি প্রসাদ, এই যে সব নিচ্ছে দেখুন। এই মুহূর্তে অনেক জায়গায় ফ্রিতে খাওয়ানো হচ্ছে, চাইলে আপনি সেখান থেকে খেতে পারেন। আর যদি হোটেলে খেতে চান চলুন তাহলে দেখাই। এই যে এখানে রয়েছে খাবার হোটেল, শ্রী বালাজি ভোজনালয় অ্যান্ড রেস্টুরেন্ট। এই রান্না বান্না হচ্ছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। প্রচুর মানুষ কিন্তু এখানে খাচ্ছেন অলরেडी। यह तो पूरा भेज है ना, तो भेज थाली कितने से शुरू होता है? 120। এইটা আমরা থালি নিয়েছি, এটা হচ্ছে 120 টাকা করে নিচ্ছে। এই রাম মন্দিরের পাশেই, এন্ট্রি গেটের পাশেই এখানে 3টি আছে, ডাল, একটা সবজি, এটা পনির আছে, সঙ্গে রুটি, রাইস এবং এই মূলো টুলো দিয়ে স্যালাড আছে। বাঙালিয়ানায় কিছু নেই, এনাদের খাবারই খেতে হবে, ওনাদের মতো রান্না করা, তো সেই ক্ষেত্রে হয়তো ভালো, এমনি রান্না টান্না মোটামুটি ঠিক আছে। তবে এই শ্রী বালাজি ভোজনালয় এখান থেকে খেলাম, একেবারে মন্দিরের পাশেই। খাবার কিন্তু যথেষ্ট মান ভালো ছিল, 110 টাকা 120 টাকা প্লেট। ওই মেন গেট মন্দিরে ঢোকার, তার এদিকে আরও একটা হোটেল, খাওয়ার হোটেল, সিন্ধ এ পাঞ্জাব, এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। যাই হোক, পেট পুজো হলো, খাওয়া দাওয়া হলো, মনটা খানিকটা শান্ত হলো। এবার চলুন, রাম মন্দিরের পাশে আরো কিছু ঘুরে দেখার জায়গা আছে, চলুন সেগুলো দেখি। দূরে দেখছেন এটাই হচ্ছে কিন্তু হনুমানগড়ি। প্রথমেই চলুন হনুমানগড়ি, যা মন্দির থেকে 300 মিটার দূরে। সামনে আমরা দেখতে পাচ্ছি হনুমানগড়ি, একেবারে দূর থেকে একটা কেল্লার মতো মনে হচ্ছে। প্রভু শ্রীরামচন্দ্রকে রক্ষা করতে হনুমানজি এইখানে এই দুর্গ থেকে প্রহরীর কাজ করতেন, পাহারা দিতেন, যাতে প্রভুর কোনো অসুবিধা না হয়। জয় হনুমানজি। এক দিক দিয়ে এন্ট্রি করলাম আর এক দিক দিয়ে এক্সিট, আর বেরিয়ে এই দিকে যাব দশরথ মহল এবং কনক ভবন। হেঁটে চলেছি দশরথ মহল এবং কনক ভবন দেখার জন্য। সামনে এটাই হচ্ছে দশরথ মহল। এই মহলেই রাজা দশরথ রাজ্যসভা পরিচালনা করতেন। শুধু তাই নয়, এখানেই শ্রীরামচন্দ্র এবং তার ভাইয়েরা বাল্যকালে কাটিয়েছেন। সামনে ছিল হনুমানগড়ি এবং এর থেকে এই দিকে হেঁটে গেলে আপনি পাবেন কনক ভবন। এইদিকে হচ্ছে কনক ভবন। এই প্রবেশ করলাম কনক ভবন। এখানেই প্রভু রামচন্দ্র এবং মাতা সীতা দেবী থাকতেন। বিয়ের পর নবদম্পতিকে মাতা কইকেয়ী এই কনক ভবন উপহার হিসাবে দিয়েছিলেন। এই পর্যন্ত একটা পার্ট শেষ হয়েছে, এবার চলুন সরজ নদীর ঘাটে, অর্থাৎ নয়া ঘাটে। আর অযোধ্যায় এসে যদি আপনার মনে হয় আপনি কিছু কেনাকাটা করবেন, তারও দোকানপাট এখানে প্রচুর রয়েছে। এই দেখুন, রাস্তার দুপাশে এরকম প্রচুর দোকানপাট, প্রচুর। মার্কেটিং এর জন্য আপনারা এখান থেকে কিন্তু কেনাকাটা করতেই পারেন। রাম মন্দির থেকে নয়াঘাটের দূরত্ব 2.5 কিলোমিটার। চারপাশ দেখতে দেখতে পায়ে হেঁটে কিংবা 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে পৌঁছাতে পারেন। ভারতবর্ষের আর 5টা তীর্থক্ষেত্রের মতো অযোধ্যার রাম মন্দির এখন অনেক বড় আকার নিয়েছে। প্রচুর লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এখানে, মানে এত জমজমাট যে এখানে আপনি আসলে বুঝতে পারবেন। খাবারের সম্ভারও রয়েছে এই অযোধ্যা ধামে। এদিকে রয়েছে লতা মঙ্গেশকর চক। প্রথমেই দেখে নিন লতা মঙ্গেশকর চক। চকের মাঝে রয়েছে
একটি বড় বিনা। কিছুক্ষণ সময় কাটালেন, ছবি তুললেন, ভালো লাগবে। এখন যাব রামকি পাড়ি বা রামকি পাইড়ি। এরপর রামকি পাড়িতে প্রবেশ করুন। চাইলে এই জলে পুণ্য স্নানও করতে পারেন। কথিত আছে শ্রীরাম এই পাড়ি দিয়ে সরযূ নদীতে স্নান করতে যেতেন। এর পাশেই রয়েছে সরযূ নদী। এই চলে এলাম। আর এই যে সামনে দেখছেন দুটো ঘন্টা বাঁধা আছে, এখানেই কিন্তু সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি হবে। এই নদীতে বোটে 100 টাকা ভাড়া দিয়ে ঘুরে দেখুন লক্ষণঘাট এবং রামঘাট। এখন আমরা লক্ষণঘাটের কাছে আছি। এই যে এইটা হচ্ছে লক্ষণঘাট। অন্যান্য বোটগুলো এই দিক থেকে ফিরে যাচ্ছে রামঘাট থেকে। শুরু হয়ে গেছে এখানকার বিখ্যাত সন্ধ্যা আরতি। এখন রামকি পাউড়ির পাশে শুরু হয়েছে লেজার শো। তার মানে দাঁড়ালো এই নয়াঘাটে আপনার পুরো বিকেলটা কেটে যাবে। অর্থাৎ প্রথমে রামকি পাড়ি দেখলেন, তারপর সরযূ নদীতে বোটিং করলেন, তারপর আরতি, এবং এবার শুরু হয়েছে রামায়ণের কিছু অংশ, এবং তারপর লেজার শো দেখবেন। সব দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আপনার ফেরার পালা। ফেরার আগে আপনি চাইলে আরো একবার রাতে রাম মন্দির দর্শন করতে পারবেন। যাই হোক, কিভাবে ফিরবেন সেই সব নিয়ে আলোচনা করি। আমরা এসেছিলাম জম্বু তাওয়াই করে। যদি দিনের দিন ফিরে যেতে চান তাহলে ওই জম্বু তাওয়াই ধরতে পারেন, যা অযোধ্যা থেকে রাত 8:53 ছাড়ে আর কলকাতা পৌঁছাবে পরের দিন বিকেল 3:40। একেবারে সব শেষ। কি চাই? অবশ্যই খরচের হিসাব। চলুন খাতাপত্র নিয়ে বসে যাই। কত খরচ হয়, কিভাবে 1500 টাকায় ঘোরা যায় সেটা দেখাই। খরচের হিসাব এটা একদিনে যদি আপনি ঘুরে আসেন তবে এই হিসাব মিলবে। প্রথম হচ্ছে ট্রেন ভাড়া 880 টাকা। খাবার এখানে অযোধ্যায় একদিন এবং বাকি ট্রেন সহ অন্যান্য খাবার দিয়ে 600 টাকা, এবং আরও অন্যান্য খরচ দিয়ে 100 টাকা ধরলাম। তাহলে মোট খরচ হলো 1580 টাকা। এটা কিন্তু কম বেশি হতেই পারে, সময়ের উপর অনেক কিছু নির্ভর করে। টাটা।